স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আগের দিনে বাস্তববাদ তত্ত্ব নিয়ে আমি আলোচনা করেছি, আজকে আলোচনা করব নিও রিয়েলিস্ট থিওরি নিয়ে, নব বাস্তববাদ তত্ত্ব। ঠিক আছে, দেখো একটা ভিডিওর মধ্যে যতখানি আমার আলোচনা করার প্রয়োজন রয়েছে আমি কিন্তু ততটাই এখানে তুলে ধরার চেষ্টা করি, কিন্তু তার মানে এটা নয় যে এই সম্পর্কে কিন্তু এতটুকুই রয়েছে। অনেক কিছু বিষয় রয়েছে যেগুলো কিন্তু ক্লাসে আমি ডিটেলসে আলোচনা করার চেষ্টা করি। তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে তারা কাইন্ডলি কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে আমাদের সাথে কিন্তু সরাসরি যোগাযোগ করে নিতে পারো। এবং সব থেকে ভালো কথা সেটা হচ্ছে অ্যাডমিশন কিন্তু এখনো চলছে। ঠিক আছে, দেখো পুরো কোর্স ফি স্ট্রাকচার তোমাদের জন্য দিয়ে দেওয়া রয়েছে। তোমরা যারা মেজর কোর্সে রয়েছো, মাইনর কোর্সে রয়েছো, বোথ কোর্স ফি স্ট্রাকচার একটু ভালো করে দেখবে রয়েছে। যারা মেজর কোর্সে রয়েছে তাদের জন্য কোর্স ফি ধার্য করা হয়েছে অনলি 1199, এবং যারা মাইনর কোর্সে রয়েছে তোমাদের জন্য কোর্স ফি ধার্য করা হয়েছে অনলি 699। ঠিক আছে, অ্যাডমিশন প্রসেস কিন্তু চলছে। যে কোনো একটি নাম্বারে কল করে আমাদের সাথে তোমরা সরাসরি যোগাযোগ করে নিতে পারো। এবারে চলো আমরা আলোচনার বিষয়ে ফিরে আসছি। দেখো 1970-এর দশকে কেনেথ ওয়ালজ তার বই থিওরি অফ ইন্টারন্যাশনাল পলিটিক্স 1979-এ বাস্তববাদের পুনর্গঠন করেন। বাস্তববাদের আবার পুনর্গঠন করেন। ঠিক আছে, যেটা কিন্তু নিও রিয়েলিজম নামে পরিচিত। আচ্ছা, যারা আগের দিনের ক্লাস দেখোনি বাস্তববাদের, আগে সেটা কমপ্লিট করবে, তারপরে এটা কিন্তু দেখবে, নাহলে বিষয়টা বুঝতে পারবে না। আচ্ছা, ডিফারেন্সটা কি? বাস্তববাদ রাষ্ট্রের চরিত্র ও মানব স্বভাব থেকে সংঘাতের কারণ বলে, কিন্তু নববাস্তববাদ বলে যে সংঘাতের কারণ আন্তর্জাতিক ব্যবস্থার অরাজক কাঠামো। ঠিক আছে, দেখো কি বলছে রাষ্ট্রবাদ, কি বলছে রাষ্ট্রের চরিত্র ও মানব স্বভাবকে, যে রাষ্ট্রের এই যে কি বলবো, যে নিজেদের ক্ষমতাগুলো পাওয়ার জন্য যেই স্বভাব ছিল, ঠিক আছে, সেটা বা মানুষদের নিজেদের স্বার্থগুলোকে ধরে রাখার জন্য সেই যে একটা কি বলবো যে প্রতিযোগিতা, এরকম একটা বিষয়, সেইটাকে সংঘাতের কারণ বলা হচ্ছিল। কিন্তু নববাস্তববাদ কি বললো, যে সংঘাতের কারণ হচ্ছে আন্তর্জাতিক ব্যবস্থার যে কাঠামোটা ছিল সেইটায় যখন অরাজকতা দেখা দিচ্ছিল, তো নববাস্তববাদে কিন্তু সেই কারণটাকে বলা হয়। এবারে মূল বৈশিষ্ট্য কি? রাষ্ট্রগুলো যুক্তিসঙ্গতভাবে কাজ করে। এগুলো কিন্তু আমরা নয়া বাস্তববাদ বা নব্য বাস্তববাদের তত্ত্বগুলো দেখছি। তারপর কি? আন্তর্জাতিক ব্যবস্থার গঠন রাষ্ট্রগুলোর আচরণ নির্ধারণ করে, যে তাদের গঠনটা কিভাবে হচ্ছে সেইভাবেই কিন্তু রাষ্ট্রের আচরণগুলোকে নির্ধারণ করা হবে। রাষ্ট্রগুলির প্রধান লক্ষ্য নিজেদের বেঁচে থাকা, ঠিক আছে, সার্ভাইভ করে নিজেদের বেঁচে থাকা, আর কি ক্ষমতার যে একটা ব্যালেন্স বা ভারসাম্য সেইটাকে কিন্তু স্বাভাবিকভাবে গঠিত করা। এবার দুই ধরনের নয়া বাস্তববাদ আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ডিফেন্সিভ এবং হচ্ছে একটা অফেন্সিভ। রাষ্ট্র তার নিরাপত্তা রক্ষায় সীমিত ক্ষমতা অর্জন করে, তার যে নিজের যে সেফটি প্রয়োজন সেইটাকে রক্ষা করার জন্য কিছু লিমিটেড ক্ষমতা সে নিয়ে নিচ্ছে। আমার মানে সমস্ত রকম ক্ষমতা সে পাচ্ছে না, কিছু সীমিত ক্ষমতা কিন্তু সে অর্জন করছে। আর অফেন্সিভ যেটা, রাষ্ট্র সর্বাধিক ক্ষমতা অর্জনের চেষ্টা করে, যাতে অন্য রাষ্ট্রকেও সে নিজের বলা হচ্ছে যে নিয়ন্ত্রণে যাতে রাখা যায়। এখানটা ডিফেন্সিভে দেখো কি বলছে, তার শুধুমাত্র তার রাষ্ট্র তার নিরাপত্তা রক্ষায় কিছু লিমিটেড ক্ষমতা সে অর্জন করছে। কিন্তু অফেন্সিভে কি হয়ে যাচ্ছে, রাষ্ট্র মানে চূড়ান্ত ক্ষমতা যতখানি সম্ভব সেটা অর্জন করে কি করবো, অন্য রাষ্ট্রকে আমি নিজের কন্ট্রোলে রাখবো। আচ্ছা, সমালোচনা কি? এটি মানবিক ও সামাজিক উপাদানগুলোকে অবহেলা করে। বিষয়টা নিয়ে যখন সমালোচনা হচ্ছিল তো এই বিষয়গুলো রাখা হয়েছিল, যে রাষ্ট্রকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির কারণে বৈশ্বিক সংস্থা, এনজিও বা আন্তঃরাষ্ট্রীয় গোষ্ঠীর ভূমিকা কিন্তু এই জায়গাটায় অগ্রাহ্য করে। ঠিক আছে, তো এই ছিল আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। এটা সম্পর্কে ডিটেলসে কিন্তু আবার আমি আমার পেইড ব্যাচের যে ক্লাসেস আছে সেখানে আমি আলোচনা করি। তো চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।